ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশে আন্দোলন সংগ্রামে সবসময় নিউক্লিয়াসের ভূমিকায় ছিল। বিপ্লবের পর থেকে অনেকে এই বিপ্লবের স্পিরিট ভুলে গেছে, অনেকে ক্ষমতার কাছে স্পিরিট ভুলে যাচ্ছে, অনেকে অর্থের কাছে বিপ্লবের স্পিরিট ভুলে যাচ্ছে, অনেকের সংকীর্ণ মনের কাছে এই বিপ্লবকে তারা ভুলে যাচ্ছে। কিন্তু ইসলামী ছাত্র শিবির এই বিপ্লবের নিউক্লিয়াস হিসেবে আমাদের শহীদ পরিবার, পঙ্গু ভাইদের যে রেসপন্সিবিলিটি, আমাদের মা বাবারা তার সন্তানকে দেশ স্বাধীন করার জন্য যেভাবে পাঠিয়ে দিয়েছে, আমাদের ভাইয়েরা বোনেরা যে রক্ত দিয়েছে, সেই রক্তের ঋণ পরিশোধ করতে হলেও সবাই সবকিছু ভুলে যেতে পারে। এই নিউক্লিয়াস হিসেবে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামকে এই স্পিরিট ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে সবারই তো বক্তব্য আপনাদের শুনালাম এক এক করে। তো আজকে যার বক্তব্যটা শোনাবো সেটা হচ্ছে ডাক্তার ফয়সাল ভাইয়ের বক্তব্য। তো ফয়সাল ভাই সম্পর্কে হয়তো অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি সামান্য একটু কথা বলে তার ভিডিওটা দেখাবো। ডক্টর মোহাম্মদ ফয়সাল পারভেজ ইফসুর সেক্রেটারি জেনারেল নির্বাচিত, সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর উত্তর শাখার সাবেক সভাপতি ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন ইফসুর সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন। 29 ও 30 এপ্রিল 2 দিনব্যাপী তুরস্কের ইস্তাম্বুলে চলমান ইফসুর সাধারণ অধিবেশনের দ্বিতীয় দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্বের 60টি দেশের ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে আগামী 3 বছরের জন্য তিনি উক্ত সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন। 2023 থেকে 2026 পর্যন্ত এর দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ ফয়সাল পারভেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি তুরস্কের গাজী ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক অভিবাসনের গ্লোবাল গভর্নেন্স রোহিঙ্গা রিফিউজি কেস স্টাডি এর উপর তিনি পিএইচডি অর্জন করেছেন। তো দর্শক, চলুন আমরা মোস্তফা ফয়সাল ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি। এব্রান ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইফসুর সম্মানিত সেক্রেটারি জেনারেল, আমাদের সকলের প্রিয় ডক্টর মোস্তফা, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ফয়সাল পারভেজ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শৈশবের পথ চলা, কৈশোর এবং তারুণ্যের ভালোবাসা, আজীবনের লালিত স্বপ্ন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী, 24 বিপ্লবের নিউক্লিয়াস ইসলামী ছাত্র শিবিরের 2024 সালের সদস্য সম্মেলনের প্রিয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের অভিভাবক, সম্মানিত আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য মণ্ডলী, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত আমাদের বন্ধু সংগঠনের ভাইয়েরা এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী ছাত্র শিবিরের সদস্য ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইফসুর সেক্রেটারি জেনারেল হওয়ার পরে প্রতি মাসেই কোনো না কোনো দেশের সদস্য সম্মেলনে সরাসরি অথবা অনলাইনে অংশ নিতে হয়। গত বছর ছাত্র শিবিরের সম্মেলনে যখন আমাকে বলা হলো অনলাইনে ভিডিও বক্তব্য পাঠাতে হবে, তখন আমি পাকিস্তানে করাচিতে একটা প্রোগ্রামে ছিলাম। তো কেন্দ্র থেকে বারবার বলছে, ভাই একটা ভিডিও বক্তব্য পাঠান। তো আমি খুব ইমোশনাল ছিলাম যে আমি নিজে বিভিন্ন দেশের সম্মেলনে যাচ্ছি, প্রোগ্রামে যাচ্ছি, কথা বলছি, অথচ আমার দেশে আমি যাইতে পারছি না, সেখানে আমাকে ভিডিও বক্তব্য পাঠাতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে কোটা এবং বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিলাম, মাদ্রাসা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন এবং কোটা আন্দোলন, তারই ধারাবাহিকতা 2014, 15, 18, 19 এবং 24-এর বিপ্লব পদ্ধতিতে নতুন বাংলাদেশ। প্রিয় ভাইরা, 1908 সালে ওসমানী খিলাফতের সর্বশেষ ভিত্তি যাকে বলা হয়, দ্বিতীয় সুলতান আব্দুল হামিদের কুয়ের মধ্য দিয়ে এবং 1923 সালে অটোমান সাম্রাজ্যের সমাপ্তির মধ্য দিয়ে বিশ্বব্যাপী মুসলমানেরা তাদের রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে ফেলে এবং এই রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে গোটা দুনিয়ায়
অর্ধ শতাধিকের অধিক নেশন স্টেট জাতি রাষ্ট্রের জন্ম হয়, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো ভেঙে চুরমার হয়ে যায়। এবং এই মুসলিম রাষ্ট্রগুলোতে হয় বিদেশি কলোনিয়াল শাসন, নতুবা এখানে রাজতন্ত্র, কিংবা স্বৈর শাসকদের মাধ্যমে কলোনিয়াল রাষ্ট্রগুলো বছরের পর বছর ধরে প্রায় 100 বছরের অধিক সময় ধরে এই রাষ্ট্রগুলো পরিচালনা করে আসছে। 1960-এর দশকে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নেজমুদ্দিন আরবাকান কোনিয়া শহরে মিল্লি গুরুসের যাত্রাকালে একটা পরিবারের সাথে গল্প করছিলেন। তখন তাকে প্রশ্ন করা হলো, মিস্টার আরবাকান, আপনি যে ছোট্ট একটা আন্দোলন শুরু করলেন, এই আন্দোলনকে আপনি কিভাবে সাকসেস করতে চান? তখন তিনি বলেছিলেন, একটি ফুল দিয়ে বসন্ত হয় না, কিন্তু প্রতিটি বসন্ত শুরু হয় একটি ফুল দিয়ে। প্রফেসর আরবাকানের মিল্লি গুরুস, মাওলানা মওদুদী রহমতুল্লাহ জামাত ইসলামী, হাসানুল বান্না ইখওয়ানুল মুসলিমিন, কিংবা আলিয়ুজ্জদে বেগমদের হাত ধরে গোটা বিশ্বব্যাপী বিংশ শতাব্দীতে যে ইসলামী আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল 1923 সালে অটোমান সাম্রাজ্যের পতনের পরে, ঐক্যবদ্ধ খিলাফত হারিয়ে যাওয়ার পরে গোটা বিশ্বব্যাপী জাতি রাষ্ট্রের মধ্য থেকে ইসলামী আন্দোলন গোটা মুসলিমদের মোটা জাতির চেতনাকে ঐক্যবদ্ধ করে আবার সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অব নেশনসের ব্যর্থতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম গোটা দুনিয়াব্যাপী হয়তোবা আদল এবং ইহসান প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাই কাশ্মীর, আরাকান, ফিলিস্তিনের মতো অসংখ্য ঘটনাগুলো, যেখানে একের পর এক মুসলিম রাষ্ট্রগুলো নির্যাতিত হচ্ছিল। আমরা প্রত্যাশা করেছিলাম এই জুলুমদের পতন হবে, এই নির্যাতনের শেষ হবে। গত 1 বছরের অধিক সময় ধরে ফিলিস্তিনে হাজার হাজার ভাইদের হত্যা করা হয়েছে, নারী শিশুদের হত্যা করা হয়েছে, কিন্তু গোটা বিশ্বব্যাপী সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে। আমাদের বক্তব্য দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না। আমাদের ইফসুর পক্ষ থেকে আমরা আমাদের সদস্য রাষ্ট্রগুলোকে সবসময় বলে থাকি, আমাদের এই সমস্যার সমাধানের একটি পথ, সেটা হলো মুসলিম ইউথ এম্পাওয়ারমেন্ট। আমাদের সর্বক্ষেত্রে প্রতিটি দেশে এই একটি জিনিস যদি আমরা ইনশিওর করতে পারি, তাহলে আমাদের পরিবর্তন সম্ভব। প্রিয় ভাইরা, আমাকে বলা হয়েছিল 10 মিনিট, এখন বলা হয়েছে আর সময় কম, তাই আমি আমার বক্তব্য এক্সটেন্ড করতে চাই না। আমাদের 24-এর বিপ্লবের এই বাংলাদেশ পরিবর্তন চায়, এই বাংলাদেশ নতুন করে পথ চলতে চায়। ছাত্র রাজনীতির গতানুগতিক সেই ধারায় আর কেউ চলতে চায় না। ছাত্র রাজনীতির সেই হল দখল, টেন্ডারবাজি কিংবা সিএনজি স্ট্যান্ড দখলের রাজনীতি আর কেউ দেখতে চায় না। ইসলামী ছাত্র শিবির এই বিপ্লবের পরে ছাত্র রাজনীতিতে যে নতুন গুণগত পরিবর্তনের মাধ্যমে যে প্রোগ্রাম এবং কর্মসূচি নেওয়া শুরু করেছে, আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সেই পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ছাত্র শিবিরের মাধ্যমে বিভিন্ন ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন, আমি একটি আহ্বান করতে চাই, আমাদের এখন এই সময় ছাত্র রাজনীতিকে পুনর্গঠন করা। আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি অফ ইউথের নেতৃত্বে ইউথ কাউন্সিল গঠন করে সকল ছাত্র সংগঠন, যুব সংগঠনকে এক জায়গায় করে তাদের অনেক নিয়ম নীতির মাধ্যমে সুসংগঠিতভাবে দেশের জন্য রাজনীতি প্রক্রিয়া পরিচালনা করছে। কিভাবে লোক গঠন করা যায় সেই জায়গায় প্রতিযোগিতা হবে, কিভাবে ভালো মানুষ তৈরি করে যায় সেই জায়গায় ছাত্র রাজনীতিতে প্রতিযোগিতা হবে। আমি গত বছর অনলাইন সদস্য সম্মেলনে একটি বক্তব্যে বলেছিলাম, আমাদের গোটা দুনিয়ায় যে প্রায় 150 ছাত্র যুব সংগঠন আছে, সেই সংগঠনগুলোর মধ্যে আমরা যদি জনশক্তির দিক দিয়ে দেখি, তাহলে ছাত্র শিবির টপ 3-4-5-এর মধ্যে আছে। এটা আমাদের গৌরবের বিষয়। কিন্তু একটি ছাত্র সংগঠন সফট পাওয়ার হিসেবে সে রাষ্ট্রের যে পরিমাণ নিয়ন্ত্রণ থাকে, সে রাষ্ট্রের প্রতি তার রন্ধে রন্ধে যে অবস্থান থাকে, সেটি আমাদের তুলনায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের মতো নন মুসলিম কান্ট্রি কিংবা তুরস্ক, মরিতানিয়া, মরক্কোর ছাত্র সংগঠনের ভাইরা এই জায়গাতে অনেক দূরে এগিয়ে গেছে। আমি এজন্য ইসলামী ছাত্র শিবিরকে অনুরোধ করব, আমাদের আগামী দিনগুলোতে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি বেসড প্রোগ্রাম, যে যাত্রা আমরা 24-এ পরে শুরু করেছি, এটার ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি সবকিছু গুটিয়ে একটি কথার মাধ্যমে আমি শেষ করতে চাই। আমাদের চোখের সামনে আরব বসন্তের পর আমরা অনেকগুলো বিপ্লব দেখেছি।
বিপ্লবের পর আমরা তিউনিসিয়া, মিশর, সিরিয়া, সুদানের মতো জায়গাগুলোতে আমরা প্রতি বিপ্লব দেখেছি। ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশে আন্দোলন সংগ্রামে সবসময় নিউক্লিয়াসের ভূমিকায় ছিল। বিপ্লবের পর থেকে অনেকে এই বিপ্লবের স্পিরিট ভুলে গেছে, অনেকে ক্ষমতার কাছে স্পিরিট ভুলে যাচ্ছে, অনেকের অর্থের কাছে বিপ্লবের স্পিরিট ভুলে যাচ্ছে, অনেকের সংকীর্ণ মনের কাছে এই বিপ্লবকে তারা ভুলে যাচ্ছে। কিন্তু ইসলামী ছাত্র শিবির এই বিপ্লবের নিউক্লিয়াস হিসেবে আমাদের শহীদ পরিবার, পঙ্গু ভাইদের যে রেসপন্সিবিলিটি, আমাদের মা বাবারা তার সন্তানকে দেশ স্বাধীন করার জন্য যেভাবে পাঠিয়ে দিয়েছে, আমাদের ভাইরা বোনেরা যে রক্ত দিয়েছে, সেই রক্তের ঋণ পরিশোধ করতে হলেও সবাই সবকিছু ভুলে যেতে পারে। এই নিউক্লিয়াস হিসেবে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামকে এই স্পিরিট ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আগামী দিনে শুধু এই কথাটি বলতে চাই, আমরা যে যাত্রা শুরু করেছি আমাদের সেই যাত্রা এগিয়ে যাবে, আমাদের সেই যাত্রা এগিয়ে যাবে। আমাদের প্রতিদ্বন্দ্বী থাকবে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের প্রতিযোগী থাকবে না ইনশাআল্লাহ। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে, 24 বিপ্লবের সেই পরিবর্তনের বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের ভাইরা ঐক্যবদ্ধভাবে, আমরা সুসংগঠিতভাবে গুণগত পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, সে প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা মোস্তফা ফয়সাল ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। জামাত শিবিরের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।